প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সৈয়দ আহমেদ, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। সপ্তম অধ্যায় মধ্যে আমরা পদার্থের গাঠনিক ধর্ম পড়ব। তোমরা জানো, সিলেবাস সম্পর্কে তোমরা ইতিমধ্যে ধারণা পেয়েছ এবং তোমাদের পড়াশোনা অনেকটাই আমি মনে করি প্রগ্রেস হয়েছে। পদার্থের গাঠনিক ধর্মের যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস আছে সেই অনুসারে আমরা আজকে ক্লাসটি করব। আমরা এই পদার্থ বিজ্ঞান নিয়ে কথা বলার সময় আমি এই কথাটা বলি। পদার্থ বিজ্ঞান যে কথাটি আছে তোমার বইয়ের মধ্যে, দেখো, এই পদার্থ বিজ্ঞান কথাটা আমি আগে ক্লাসের প্রথম দিকে বুঝাই। পদার্থ কাকে বলে? পদার্থ হচ্ছে যার ওজন আছে, ভর আছে, জায়গা দখল করে তাকে বলা হয় পদার্থ। বিজ্ঞান কাকে বলে? পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণালব্ধ জ্ঞানকে বিজ্ঞান বলে। তো আমরা শক্তি আর পদার্থ ইকুইভ্যালেন্ট, যেমন পদার্থ শক্তিতে পরিণত হতে পারে। এজন্য পদার্থ এবং শক্তি নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণালব্ধ জ্ঞান তাকে বলা হয় পদার্থবিজ্ঞান। এটি আমি ক্লাসের প্রথম দিকে যখন পড়াই তখন এই ক্লাসে আমি বলে থাকি। এখন দেখো, আজকে পদার্থের গাঠনিক ধর্মে আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমার কাছে কতগুলো রাবারের টুকরা আছে, দেখো, ছোট বড় বিভিন্ন এই ক্ষেত্রফলের বা সাইজের। ধরো আমি যদি বস্তুটাকে এই রাবারের টুকরোটাকে এরকম টান দিই, দেখো কি হয়? পরিবর্তন হয়। এই পরিবর্তনটাকে আমরা বিকৃতি বলি। বিকৃতি মানে হচ্ছে একক অবস্থা বা আদি একক অবস্থার যে পরিবর্তন তাকে বলা হয় বিকৃতি। দেখো পরিবর্তন হয়। যদি বস্তুটা ছোট হয় তাহলে পরিবর্তন একরকম, বস্তুটা বড় হলে আরেক রকম হয় বিকৃতি। তো এটা একটা ফ্যাক্টর, এই কথাগুলো আমরা বলবো। আমি ক্লাসে পড়াইতে গিয়ে অনেক সময় বলি যে আমি আসলে ফিজিক্স পড়াইতে জানি না, এরকম একটা মুড নিয়ে কিন্তু ক্লাসে যাই। তারপরে বলি যে কি পড়াইতে হবে, যেমন আজকে কি পড়াইতে হবে? পদার্থের গাঠনিক ধর্মের এমন একটা ধর্ম পড়াবো যেটাকে আমরা স্থিতিস্থাপকতা বলি। লিখি, দেখো, আমি স্থিতিস্থাপকতা, এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। এখন একটু বুঝো, আমি প্রথমে একটি বস্তু নিয়ে টানাটানি করতেছিলাম বা রাবারের টুকরো নিয়ে টানাটানি করতেছিলাম। যদি আমি বস্তুর উপরে বল প্রয়োগ করি, দেখো এটা বিকৃত বা পরিবর্তন হয়েছে, ছেড়ে দিলে আগের অবস্থা ফিরে আসে। ঠিক এই কথাটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। আমি ক্লাসে পড়াইতে গিয়ে অনেক সময় বলি আমি আসলে ফিজিক্স পড়াইতে জানি না, অর্থাৎ সৈয়দ আহমদ স্যার ফিজিক্স পড়াইতে জানে না। এবং আমি আরেকটি কথা বলি, যার সূত্র তার মতো করে পড়তে হবে। যে বিজ্ঞানী সূত্রটা তুমি পড়বা, ওই বিজ্ঞানী কিভাবে চিন্তা করেছে ওইভাবে তোমাকে চিন্তা করতে হবে। অর্থাৎ সৃজন কিভাবে হয়েছে বিষয়টা সেইভাবে চিন্তা করবে, তাইলে তোমাকে সৃজনশীল প্রশ্নে কেউ ঠেকাইতে পারবে না। আজকে আমরা বিজ্ঞানী হুকের সূত্র পড়ব। তো বিজ্ঞানী হুক কিভাবে চিন্তা করেছেন ওইভাবে চিন্তাটা আমি তোমাকে করতে সাহায্য করবো। দেখবা যে তুমি নিজে নিজেই পড়তে পারবা এবং নিজে নিজে বলতে পারবা। আমি এটার নাম দিয়েছি হচ্ছে যার সূত্র তার মতো করে পড়বা, তার মতো করে চিন্তা করবা। আমার মতো করে পড়লে হবে না, আমার মতো করে বুঝলেও হবে না। তো যাই হোক, স্থিতিস্থাপকতা নিয়ে কথা বলছিলাম। তাহলে বস্তুর উপর একটা বল প্রয়োগ করলাম, দেখো এটা বিকৃত হয়েছে, আগের অবস্থায় ফিরে আসছে, অপসারণ করলো বিভিন্ন রকম। না দেখো এই যে আবার আসলো। আরেকটা নিয়ে আমি, দেখো, বিকৃত হয়েছে, অপসারণ করে আবার ফিরে আসছে। এই কথাটা হচ্ছে স্থিতিস্থাপকতা। এই কথা লিখতে সমস্যা আছে বলো? এটা দেখি, দেখো বইয়ে এটি লেখা আছে। স্থিতিস্থাপকতা হচ্ছে বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে যদি বস্তুর বিকৃতি ঘটে,
বিকৃতি ঘটে এবং বল অপসারণ করলে ঠিক পূর্বের অবস্থায় ফিরে আসে। অবস্থায় ফিরে আসে তাহলে বস্তুর এই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। তাহলে আমরা বুঝতে পারছি স্থিতিস্থাপকতা কাকে বলে। আগে আমরা ঘটনাটা দেখছি, কিন্তু তারপরে আমরা এটা লিখলাম। আশা করি মনে থাকবে। তোমরা আর একটু বই পড়বা, দেখবা যে আরো ক্লিয়ার হবে। এখন দেখো, সব সময় কিন্তু আবার ফিরে আসে না। যেমন ধরো এই বস্তুর উপর আমি খুব জোরে একটা বল প্রয়োগ করলাম, খুব জোরে, অনেক বই পড়ে গেলাম, এটা ঠিক আগের অবস্থায় ফিরে আসে নাই, কিন্তু একটু লম্বা হয়ে গেছে। এটা একটা সীমা আছে। ঠিক আগের অবস্থায় ফিরে আসলেই সেটা স্থিতিস্থাপকতা, না আসলে না। এখানে দেখো সুন্দর একটা সংজ্ঞা আসে, স্থিতিস্থাপক সীমা। আমি দেখি লিখবো হচ্ছে স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা আমরা কি পাইলাম? পাইলাম হচ্ছে একটা সর্বোচ্চ যতটুকু পর্যন্ত বল প্রয়োগ করলে ঠিক ফিরে আসে সেই পর্যন্ত একটা ঘটনা, আর বেশি করলে আবার ফিরে আসে না। তো এই ঘটনাটা হবে এরকম, এটার অবস্থাটা দাঁড়ালো কি দেখো। এখন আমি বুঝে বুঝে লিখতেছি, কিন্তু দেখে দেখে লিখতেছি, মুখস্থ করে না কিন্তু। এখন দেখো স্থিতিস্থাপক সীমা, এটা হবে এরকম, সর্বোচ্চ যে বল প্রয়োগ করলে বস্তু বল অপসারণ করলে ঠিক পূর্বের অবস্থায় ফিরে আসে। পূর্বের অবস্থায় ফিরে আসে তাকে স্থিতিস্থাপক সীমা বলে। তাইলে স্থিতিস্থাপকতার যত কথাবার্তা স্থিতিস্থাপক সীমার মধ্যে হতে হবে, এর বাইরে গেলে কিন্তু এই ধর্ম প্রযোজ্য না। এখন আমি দুইটা রাশি নিয়ে কথা বলবো। দেখো স্থিতিস্থাপকতার মধ্যে দুইটা রাশি। একটা দেখো আমরা বলছিলাম বল প্রয়োগ করলে, দেখো বল প্রয়োগ করলে, ঠিক আছে না? এখন বিভিন্ন ক্ষেত্রফলের বস্তু, এটা আরেকটা বস্তু, ক্ষেত্রফলের বিভিন্ন রকম। এই ক্ষেত্রে বল প্রয়োগ করার ক্ষেত্রে পীড়ন একটি কথা আছে, ক্ষেত্রফল একটা ফ্যাক্টর এখানে। পীড়নটা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করা হয় তাকে পীড়ন বলে। আমরা এটা লিখি। দেখো স্থিতিস্থাপকতার একটা রাশি হচ্ছে কি, দেখো পীড়ন। পীড়ন হচ্ছে পীড়ন বস্তুর একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করা হয় তাকে পীড়ন বলে। এটা মনে রাখবে একটু, তাহলে একটু ছোট্ট করে ব্যাখ্যা দিয়ে দিবা যদি তোমার জ্ঞানমূলক আসে। ব্যাখ্যা না দিলেও তুমি 1 নাম্বার পাবে এখানে। খুব ভালো ছাত্রছাত্রীরা কিন্তু এরকম ছোট করে একটু ব্যাখ্যা দিয়ে দেয়, একটু ভিন্ন রকম করার চেষ্টা করে। পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, F বাই A। এটার একক কি হবে?
বলের একক হচ্ছে নিউটন, আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। তাহলে এককটা হবে নিউটন পার মিটার স্কয়ার। যাই হোক, আমার এই সীমাবদ্ধ যেটা বলতে চাই, পড়াশোনার আজকের যে আলোচনার বিষয় স্থিতিস্থাপকতার উপরে, আমরা ধীরে ধীরে এই রাশিমালার দিকে চলে যেতে চাই। এই স্থিতিস্থাপকতা কাকে বলে এটা আগে বুঝতে পারছি। পীড়ন একটা রাশি আমরা এখানে তৈরি করেছি, সঙ্গত কারণেই ক্ষেত্রফলটাকে নিয়ে আসতে হয়েছে আমাকে। তাহলে পীড়ন একটা বিষয়। এরপরে দেখো এই যে পরিবর্তনটা একটু দেখো, ধরো আমি এটার উপর বল প্রয়োগ করলাম, এটা পরিবর্তন হইল, কত মাত্রার পরিবর্তন হয়েছে, এটা একটা ফ্যাক্টর। কতটুকু হইল পরিবর্তন? যেমন এটার আমার একটা পরিবর্তন দেখি কতটুকু হলো, সর্বোচ্চ এতটুকু পরিবর্তন করতে পারতেছি। এটার আকৃতি ভিন্ন রকম, লম্বাটা ভিন্ন রকম, তো এটার দেখো পরিবর্তনটা আরো অন্যরকম হচ্ছে। আমার কাছে আরেকটা আছে, দেখো এটার পরিবর্তনটা এরকম হচ্ছে। তাহলে পরিবর্তনটা তার আদি অবস্থার উপর নির্ভর করে। তাহলে এটার একটা রাশিমালা রূপ দিতে হবে। রাশিমালাটা কি? একক অবস্থার যে পরিবর্তন হয় বা আদি অবস্থার যতটুকু পরিবর্তন হয় সেটা হচ্ছে বিকৃতি। তাহলে বিকৃতি একটা রাশি তৈরি হলো, দেখো সঙ্গত কারণেই কিন্তু আমি আমাদের তৈরি করতে হয়েছে, তৈরি হয়েছে বিষয়টা। পীড়নটা ক্ষেত্রফলটা নিয়ে এসে আমাকে করতে হয়েছে, কারণ ক্ষেত্রফল একটা ফ্যাক্টর, কিন্তু এখানে বিষয় কিন্তু। তাহলে পীড়ন আমি বুঝছি, একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করা হয় তাকে পীড়ন বলে। পীড়ন কিন্তু বল, তাই হচ্ছে এক ধরনের বল। বিকৃতি হয়েছে বস্তু একক অবস্থার যে পরিবর্তন হয় বল প্রয়োগে বা পীড়ন প্রয়োগের ফলে, তাকে বিকৃতি করে। একটু ব্যাখ্যা করে দেখো। বিকৃতি হচ্ছে অবস্থার পরিবর্তন, আর হচ্ছে আদি অবস্থা। এটাকে সাধারণত এরকম করে লিখি, ধরো বস্তুটার আদি অবস্থা হচ্ছে এ, আর পরিবর্তন হয়ে এটা অবস্থা আকৃতি দাঁড়ানো হচ্ছে বি। তাইলে বি এ, মানে এর মধ্যে পরিবর্তন বুঝাইছে, এটা আদি অবস্থা হচ্ছে এ, এটা হচ্ছে বিকৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে মনে রাখবা যে এটা রাশি বড়, এটা থেকে আমরা বিয়োগ করবো, পরিবর্তনটা বিয়োগ করবো, বিয়োগ করে ডিভাইড বাই লিখবো, বা বড় হোক ছোট হোক নেগেটিভ চিহ্নের সামনে আসবে, এই নিয়ে কোনো সমস্যা নেই। উপরে আমরা পরিবর্তনটা বের করবো, আর নিচে হচ্ছে আদি অবস্থাটা। তাহলে কি দাঁড়ালো দেখো, একটু চিন্তা করি, নিজে নিজে আগে বুঝি, একটু নিজে নিজে চিন্তা করি। বই তো আমরা আছেই, পড়ব, সিলেবাস আছে, এগুলো তোমার গাইডলাইন্স। পদার্থ বিজ্ঞান পড়তে যাই আর সবসময় মনে রাখবা সাবজেক্টটা মোটেই কঠিন না। আমি সবসময় বলি, কিন্তু যার সূত্র তার মতো করে চিন্তা করবা, পড়বা, দেখবা যে তোমার কাছে সহজ মনে হবে। আমি সবসময় বলি, ক্লাসে বলি, আমি সৈয়দ আহমদ স্যারের মতো পড়ার দরকার নেই তোমার। আমি তোমাকে সাহায্য করবো কিভাবে পড়তে হবে, বুঝতে হবে। চিন্তাটা তুমি নিজে করবা। কার মতো করবা? যে বিজ্ঞানীর সূত্রটা তুমি পড়বা, ওই বিজ্ঞানী যেভাবে চিন্তা করেছে ওইভাবে করবা, তাইলে সৃজনশীল পড়াশোনা হবে। সৃজনশীল পড়াশোনা যদি হয়, তাহলে মনে রাখবা সৃজনশীল প্রশ্ন করে তোমাকে ঠেকাইতে পারবে না, এবার যেই করুক প্রশ্ন। কারণ তুমি যার সূত্র তার মতো করে পড়বা, যার সূত্র তার মতো করে শিখবা। আমি স্যার কি করবো, তোমাকে ওই রকম চিন্তা করতে সাহায্য করবো। বই পড়বা, তারপর আমরা ক্লাস নেই, ক্লাস পড়বা, নিজে নিজে আরো একটু স্টাডি করবা, দেখবা যে অনেক অনেক সুন্দর, সহজ, বোধগম্য হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো লাগবে। আর যখন তোমার ভালো লাগবে, দেখবা যে তোমার এটা অনেক সহজে বোধগম্য হবে, তুমি লিখতে পারবা। পরীক্ষা প্রশ্ন যেতে হবে, পরীক্ষা নিয়ে নো টেনশন, পরীক্ষা ইজ নাথিং, যদি তুমি ঠিক মতো পড়তে পারো। আচ্ছা, তাহলে বিকৃতি হলো এটা। তাহলে আমি দুইটা রাশি এখানে পেলাম,
ঘটনাটার সাথে। একটা হচ্ছে পীড়ন, একটা হচ্ছে পীড়ন পীড়ন আর একটা হচ্ছে বিকৃতি। বিকৃতি পীড়ন হচ্ছে বল, একক ক্ষেত্রগুলো প্রযুক্ত বল, বিকৃতি হচ্ছে একক অবস্থার পরিবর্তন। এখন তুমি একটু বুঝো, দেখো শিক্ষার্থীবৃন্দ একদম নিজে নিজে চিন্তা করো যে পীড়ন বেশি হলে বিকৃতি বেশি হবে, পীড়ন যদি কম হয় বিকৃতি কম। আবার বলছি, পীড়ন কি? একক ক্ষেত্রফলের বল, প্রযুক্ত বল, তাহলে বল এক ধরনের। বিকৃতি কি? পরিবর্তন। কিসের পরিবর্তন? বস্তুর পরিবর্তন। বস্তু বিভিন্ন রকম হতে পারে, দৈর্ঘ্যের হতে পারে, আয়তনের হতে পারে, একটু শেপের হতে পারে। তাহলে দেখো, পীড়ন যত বেশি দিব বিকৃতি তত বেশি, পীড়ন যত কম দিব বিকৃতি তত কম। এই তো বিষয়টা। এটার আমি যদি গাণিতিক রাশিমালার সাহায্যে প্রকাশ করি বা একটা রিলেশন তৈরি করতে চাই, পীড়নের সাথে বিকৃতির কি রিলেশন হবে বলো দেখি, নিজে নিজে চিন্তা করো। আমি যখন ক্লাসে জিজ্ঞেস করি, আচ্ছা বলো দেখি কি রিলেশনটা হতে পারে, তো ছেলে মেয়েরা বলে, একদম সবাই হাত উঠেই বলে, স্যার এটা হবে একটা সমানুপাতিক রিলেশন। কারণ একটা বেশি হইলে আরেকটা বেশি, একটা কম হইলে আরেকটা কম। গাণিতিক রিলেশন এরকম আর কি। ওয়াই, আমি দুঃখিত আরেকটা এদিকে লিখি, ওয়াই অনুপাত এক্স, এটাকে সমানুপাতিক রিলেশন বলে। সমানুপাতিক, এক্স এর মান বেশি হইলে ওয়াই মান বেশি, এক্স এর মান কম হইলে ওয়াই মান কম, এটাকে সমানুপাতিক রিলেশন বলে। তা আমার এই পীড়ন আর বিকৃতির মধ্যে যে ঘটনাটা ঘটলো, এটা হচ্ছে এইটার সাথে মিলে। দেখো এটার সাথে মিলে, তা আমি লিখতে সমস্যা কি? গাণিতিক ফর্মুলাটা এই জায়গায় লিখবো হচ্ছে পীড়ন, পীড়ন এটা হচ্ছে বিকৃতি। এই যে আলোচনা থেকে আমাদের এই যে অবস্থাটা দাঁড়াইছে, সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এটা আমরা তৈরি হইল কিন্তু এই মুহূর্তে, বিশ্বাস করো না করো, এটা হচ্ছে বিখ্যাত 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 হুকের সূত্র। ব্যাপারটা বুঝতে পারছি, কারণ বিজ্ঞানী হুক এটা সর্বপ্রথম আবিষ্কার করছে। এখন দেখো, আমাদের আলোচনা থেকে ওই অবস্থাটায় দাঁড়াইছে। আমরা কিন্তু এই পইরা বুঝা বুঝি নাই, আমরা কিন্তু এটা বুঝা টুইজা এরপরে আমরা একটা অবস্থান দাঁড় করেছি, পড়া তৈরি করেছে। তাহলে এটাকে বলা হচ্ছে যার সূত্র তার মতো করে পড়া বা বুঝা। এখন আমি দেখো সুন্দর করে, বিজ্ঞানী হুক এটা সর্বপ্রথম আবিষ্কার করেছেন, উনি এই জন্য বিখ্যাত হয়েছেন। মনে রাখবা, যিনি প্রথম আবিষ্কার করেন উনিই কিন্তু বিখ্যাত ব্যক্তি, সূত্রটা ওনারই। আমরা এটা ক্রিয়েট করেছি কিন্তু নিজের মতো করে চিন্তা ভাবনা করে। এখন আমরা বিখ্যাত হুকের সূত্রটা পড়বো। হুকের সূত্রটা তাহলে কি দাঁড়ালো? এতক্ষণ যে আলোচনাটা করেছি আমি, সেটাকে একটু সুন্দর করে লিখবো। এটা তুমি বাংলায় লেখো, ইংরেজিতে লেখো, আরবিতে লেখো, যেভাবেই লেখো। আলোচনা থেকে আমি বুঝতে পারছি স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর উপর প্রযুক্ত পীড়ন বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ যদি তুমি এরকম লেখো, পীড়ন সমান চিহ্ন দিলে একটা ধ্রুবক দিতে হবে। কেন দিতে হয় এগুলো সুন্দর গাণিতিক ব্যাপার আছে। আর হচ্ছে বিকৃতি, তাহলে সুন্দর করে লেখো, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি ইজ ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। কোন কোন বইয়ে হুকের সূত্রটি এভাবে লেখা, স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর উপর প্রযুক্ত পীড়ন বিকৃতি পীড়ন এবং বিকৃতির অনুপাত একটি ধ্রুবক রাশি বা ধ্রুব রাশি, ইহাকেই হুকের সূত্র বলে। তা আমরা এটা লিখি, দেখো সুন্দর করে দেখো। আমি তোমাকে প্রথমে বলছিলাম যে আমি সৈয়দ আহমদ স্যার ধরো ফিজিক্স পড়াইতে পারি না, একটু আলোচনা করলাম। এখন কি দাঁড়ালো তুমি নিজে বলতে পারবা। এখানে সমস্ত ঘটনা কিন্তু স্থিতিস্থাপক সীমার মধ্যে, আগে বলছি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির অনুপাত একটি ধ্রুবক রাশি বা ধ্রুবক, এই কথাটা লিখি দেখো। এটি বিখ্যাত বিজ্ঞানী হুকের সূত্র। তাহলে হচ্ছে বিখ্যাত বিজ্ঞানী হুকের সূত্র।
স্থিতিস্থাপক সীমার মধ্যে বিকৃতির অনুপাত একটি ধ্রুব রাশি, বা এভাবে বলতে পারো স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। কথা শেষ। কিন্তু আমরা দেখো একটু ব্যাখ্যা টাখ্যা করি। দেখো ব্যাখ্যা ও গাণিতিক রাশিমালা, গাণিতিক রাশিমালা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা অগ্রসর হচ্ছি, কারো কাছ থেকে ধার নিয়ে আসতেছি না। কিন্তু আমরা আশা করবো যে হুকের কাছেও এখন আমরা যাব না, একদম নিজে নিজে একটা ক্রিয়েট করার চেষ্টা করি, পরে আমরা হুকের কথা বলবো, সমস্যা নেই। তাহলে উপরে চলে যাই আমি, দেখো একটু। সেটা হচ্ছে কিরকম, যদি এ ক্ষেত্রফলের বস্তুর উপর এ ক্ষেত্রফল বিশিষ্ট বস্তুর উপর F বল প্রয়োগ করা হয়, তাহলে পীড়ন হবে F/A। এটার একক হবে, দেখো বলের একক হচ্ছে নিউটন, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। তাহলে নিউটন পার মিটার স্কয়ার। বুঝতে পারছো? এটা কিন্তু সহজে বেরিয়ে আসবে। তুমি এখন যদি পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে প্রশ্নটা, তাহলে তুমি লিখতে পারবা কিন্তু যে পীড়নের এই মাত্রা কি, নিউটন পার মিটার স্কয়ার। আর বিকৃতিটা আমি বললাম, বিকৃতি সেটা হচ্ছে ধরো বস্তুটা এই আকৃতির বস্তু হইলে এবং অবস্থাটা বিতে পরিণত হলে পরিবর্তনটা হচ্ছে বি, এটাকে পরিবর্তন বোঝায়, আর আদি অবস্থা। তাইলে এটা হচ্ছে বিকৃতি। তাহলে দেখো বস্তুকে যদি আমি চিন্তা করি তাহলে কিরকম দাঁড়াবে? আমাদের পদার্থের অবস্থাটা কি? কঠিন অবস্থা, তরল বা বায়বীয় অবস্থা, এ ধরনের অবস্থা হচ্ছে আমাদের পদার্থের। তোমরা তিনটি অবস্থা জানো পদার্থের, কঠিন, তরল, বায়বীয়। এখন তরল এবং বায়বীয়র ক্ষেত্রে আয়তন হচ্ছে একটা ফ্যাক্টর, আয়তন দিয়ে মাপি। তাহলে ওখানে আয়তন চিন্তা করব তরল এবং বায়বীয়ের ক্ষেত্রে, পদার্থের ক্ষেত্রে। আর এমনি বস্তুর ক্ষেত্রে, কঠিন বস্তুর ক্ষেত্রে দেখো বস্তুটার দৈর্ঘ্য থাকে, তাহলে দৈর্ঘ্য একটা ফ্যাক্টর, এই জন্য দৈর্ঘ্যের ক্ষেত্রে একরকম রাশিমালা। তারপরে আকার যদি চিন্তা করি, ধরো বস্তুর আকার, প্রথমত হচ্ছে দেখো দৈর্ঘ্য, এরপরে ধরো আকার, এরপরে আমি 3 নম্বর চিন্তা আয়তন। তাইলে দৈর্ঘ্যের ক্ষেত্রে হুকের সূত্র যদি প্রয়োগ করি তাহলে চিন্তা করব দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বিকৃতি। আকারের ক্ষেত্রে হচ্ছে, আকারের ক্ষেত্রে বস্তুটা ধরো সাধারণত আমরা এরকম কাঠামোবদ্ধ হয়, যে পীড়ন কিন্তু সব ক্ষেত্রেই একই রকম কথাবার্তা, বল বাই ক্ষেত্রফল। এখনো পীড়নের ক্ষেত্রে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্যের পরিবর্তন বা দৈর্ঘ্য বিকৃতি। আকারের ক্ষেত্রে আয়তন, আকারের পরিবর্তন। আকারের পরিবর্তন সাধারণত আমি যদি এদিক দিয়ে চাপ দিই, দেখো এটার একটা অবস্থা দাঁড়াবে এরকম একটা কোণ তৈরি করে, মানে সরি, বিকৃতিটা হচ্ছে এই কোণটা। এটার একটা সুন্দর রাশিমালা আছে, আমরা এটা যখন আলোচনা করব তখন বলবো। আর আয়তনের ক্ষেত্রে তো বুঝতেই পারছো, যা দিয়ে আয়তন যদি বি হয়
পরিবর্তনটা যদি এরকম ছোট ভি হয় তাহলে এটা বিকৃত হচ্ছে ভি বাই বড় ভি। ঘটনাটা হবে এরকম। আমরা 3 ক্ষেত্রে হুকের সূত্র আলোচনা করব। দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা আগে আলোচনা করি। স্থিতিস্থাপক হুকের সূত্র কার ক্ষেত্রে এখন আলোচনা করব? দৈর্ঘ্যের ক্ষেত্রে। দেখো বিজ্ঞানী হুক কিন্তু মূল সূত্রটা বর্ণনা করে বা ব্যাখ্যা টাকা করে কিন্তু তার কাজ শেষ। আরেকজন বিজ্ঞানী হচ্ছে বিখ্যাত ইয়াং, আমরা ইয়াং বলি, চাইনিজ বিজ্ঞানী। ওনার সূত্রটি আমরা আজকে আলোচনা করব। এটা দৈর্ঘ্যের ক্ষেত্রে পীড়ন কিন্তু সব ক্ষেত্রে সমান। দেখো পীড়ন হচ্ছে স্থিতিস্থাপক হুকের সূত্র দৈর্ঘ্যের ক্ষেত্রে। দৈর্ঘ্যের ক্ষেত্রে একটা হচ্ছে, এটাকে তখন বলবো হচ্ছে দৈর্ঘ্য পীড়ন। এখানে বল বাই ক্ষেত্রফল, দ্যাট ইজ এফ বাই এ। ধরো বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে এরকম, এটার আদি দৈর্ঘ্য ধরো এল, আর এরকম পীড়ন বা বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। দেখো এতটুকু বৃদ্ধি হয়েছে। তো দৈর্ঘ্য বৃদ্ধিটাকে ধরি ছোট এল, বিকৃতিটা বের করি তাহলে দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে, দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে বস্তুর আদি দৈর্ঘ্য হচ্ছে বড় এল দিয়ে রাখলাম, দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে ছোট এল দিয়ে রাখলাম। আর সরি, দৈর্ঘ্যের পরিবর্তন, আমি দুঃখিত, দৈর্ঘ্যের পরিবর্তন, পরিবর্তন ছোট এল। তাহলে দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে এল বাই এল। দেখো আমরা আগে বলছিলাম একক অবস্থার যে পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো একটু বোঝো, আদি অবস্থা এল, পরিবর্তন হয়েছে ছোট এল, তাহলে একক দৈর্ঘ্যের পরিবর্তনটা হবে এল বাই এল। এটা তো বিকৃতি, এটা লিখছি আমি ছোট এল বাই এল, বিকৃতি। দৈর্ঘ্যের ক্ষেত্রে বিকৃতি হচ্ছে ছোট এল বাই এল, মানে দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। এখন ঘটনার দ্বারা স্থিতিস্থাপক হুকের সূত্রটি যদি আমি দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত হবে একটি ধ্রুব রাশি। একটু আগে আমরা কিন্তু বলছি পীড়ন বাই বিকৃতির অনুপাত হচ্ছে ধ্রুব রাশি, এটা হুকের সূত্র। হুক কিন্তু এখানে আমরা হুকের কথা শেষ করতে চাই। এখন দৈর্ঘ্যের ক্ষেত্রে বিষয়টা চিন্তা করেছেন কে? বিখ্যাত বিজ্ঞানী ইয়াং বলি আমরা। ইয়াং এর ক্ষেত্রে এটা ইয়াং আলোচনা করেছেন বা রাশিমালা তৈরি করেছেন, এই জন্য ওনার নাম অনুসারে ইয়াংকের গুণাঙ্ক বা মানাঙ্ক বলি। তাহলে অবস্থা কি দাঁড়ালো দেখো, আমরা আরেকটি নতুন রাশি পেলাম, সূত্রের একটি নতুন রূপ পেলাম। হচ্ছে প্রশ্ন হয় ইয়াংয়ের গুণাঙ্কের সংজ্ঞা দাও, বা ইয়াংকের মানাঙ্ক বলে, গুণাঙ্ক মানাঙ্ক একই কথা, সংজ্ঞা দাও। তাহলে আমরা কি দাঁড়ালো দেখো, ইয়াংয়ের স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তু দৈর্ঘ্য পীড়ন বিকৃতি একটি ধ্রুব রাশি।
স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। ইহাকে ওয়াই দ্বারা সূচিত করা হয়, এরকম ওয়াই দ্বারা সূচিত করা হয়। তাহলে আসো দেখি একটা গাণিতিক রাশিমালা হিসাবে আমরা লিখি ইয়াঙ্কের গুণাঙ্ক। y দুটো হচ্ছে দৈর্ঘ্য পূরণ বাই সুন্দর করে রাখো। পীড়ন মনে রাখবা f বাই a, দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে ছোট f বাই a। দেখো কি চমৎকার সুন্দর। আগে চিন্তা টিন্তা করে সুন্দর করে সাজাও গোছাও, তারপরে দেখবা যে বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানীদের রাশিমালা তুমি তৈরি করে ফেলতে পারছো। আমি প্রথম থেকে বলছিলাম যে আমি ক্লাস অনেক সময় বলে আমি আসলে ফিজিক্স পড়াইতে পারি না। আলোচনা করলে দেখবা যে তোমরা থেকে বলে ছাত্রছাত্রীদের কাছ থেকে বলা হয় যে স্যার এইটা এরকম হবে ওইটা এরকম হবে। আমি এই ছাত্রছাত্রীদের কাছ থেকে কথা নিয়ে লিখি, লেখে টেকে দেখে যে একটা সুন্দর রাশিমালা তৈরি হয়। এরপরে এদেরকে বলে যে তুমি এই বইটা খোলো, দেখো বইয়ের মধ্যে ঠিক এই কথাটাই লেখা আছে, এবং পরীক্ষার বিভিন্ন প্রশ্ন দেখো, বিভিন্ন বছরের পরীক্ষার প্রশ্ন দেখো, দেখো যে এগুলোতে পরীক্ষা আসে। তো পারবা না কেন বলো দেখি? ফিজিক্স হচ্ছে সবচেয়ে সহজ সাবজেক্ট বলে আমি মনে করি। তোমরা দেখবা যে স্যাররা যখন ক্লাসে আসে, যে স্যার যে সাবজেক্ট পড়ে ওইটাকেই সোজা পড়ে। সোজা পড়ার কারণ আছে, কারণ উনি এটা ওইভাবে পড়ে এবং ওইভাবে শিখেন, শেখার পর ওইভাবে উনি বলেন। তো অনেক সহজ মনে হয়। পড়ালেখার মতো সহজ জিনিস দুনিয়াতে একটাও নাই। তুমি এর মধ্যে যদি তুমি চিন্তা ভাবনা করো, নিজেকে আত্মনিয়োগ করো, মনোযোগী হও, দেখবে যে অনেক অনেক সহজ মনে হবে এবং স্বাভাবিক মনে হবে। পরীক্ষা এই বুয়েটে চান্স পাওয়া বা মেডিকেলে চান্স পাওয়া খুব কঠিন বিষয় না, কিন্তু যারা পায় তোমাদের সাথে স্টুডেন্ট, বুঝছো? আমি অনেক সময় বলি যে চান্স পাওয়াটা এগুলো হচ্ছে সকাল বিকাল নাস্তার মতো ঘটনা। কেন বলি? তুমি দেখবা অনেক স্টুডেন্ট আছে সে বুয়েটের জন্য প্রিপারেশন নেয়, কোচিং করে, যাই বলো, ওরকম প্রিপেয়ার্ড হয়ে সে রেডি থাকে। কোথায় পরীক্ষা দিবে? বুয়েটে পরীক্ষা দিবে। এরপরে মেডিকেলও পরীক্ষা দেয়। পরীক্ষা দিয়ে সে কি করে? আমি এটা জিজ্ঞেস করি স্টুডেন্টকে, বল স্যার পরীক্ষা দেয় না, সে টিকার জন্য পরীক্ষা দেয়। তো ওরা এরকম করে যে দোস্ত চলো আমরা তো বুয়েটে টিকলাম, এবার মেডিকেলে কি করি? পরীক্ষা দিয়ে আসি না, বলে যে টিকে আসি। তো পরীক্ষা দিতে যায় এবং টিকে আসে। এর কাছে এই টিকির ব্যাপারটা হচ্ছে সকাল বিকাল নাস্তার মতো ঘটনা। সকাল বিকাল নাস্তা কেন বলি? যেমন তোমরা বন্ধুরা বলো যে চলো আমরা এখন নাস্তা করে আসি। কি করে আসি? নাস্তা করে আসি। পড়াশোনা তো অনেক করলাম। ওরা বলে যে দোস্ত বইটা তো টিকলামই, এখন চলো মেডিকেলে কি করে আসি? টিকে আসি। তো এদের কাছে ভর্তি পরীক্ষার টিকার বিষয়টা হচ্ছে সকাল বিকাল নাস্তার মতো ঘটনা। তোমার কাছে এরকমই মনে হবে। কখন মনে হবে? যখন যেভাবে পড়ার কথা বলা হয় বা যে বিষয়ে পড়বা সেই বিষয়টা মৌলিকভাবে চিন্তা করবা, বেসিক্যালি চিন্তা করবা, যেটা কেন হলো, কিভাবে হলো, কোত্থেকে হলো। তাইলে দেখবা যে এই বিষয়ে তোমাকে প্রশ্ন করে কেউ ঠেকাইতে পারবে না। তখন তোমার কাছে মনে হবে ভর্তি পরীক্ষা হচ্ছে আসলে সকাল বিকাল নাস্তার মতো ঘটনা। যাই হোক, আমরা এটাকে একটু সাজাই টাজে লিখে দেখো কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা আগাই। ওয়াই ইকুয়াল টু যদি হয় এফ, এই বড় এলটা চলে যাবে এখানে উপরে, আর এ এফ, এইটা হচ্ছে আমাদের ইয়াঙ্কের গুণাঙ্ক বা মানাঙ্কর যে রাশিমালা, সেটা আমি আর একটু সুন্দর করে স্পষ্ট করে লিখে দেখো। তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এফ এল বাই এফ, এটা হচ্ছে ইয়াঙ্কের গুণাঙ্ক মানাঙ্ক। এটার একক কি হবে দেখো, এল দৈর্ঘ্য আমাদের আর চিন্তা করার দরকার নাই, একটা আর একটা ক্যান্সেল আউট হয়ে যাবে।
বলের একক হচ্ছে নিউটন, আর এর মানে ক্ষেত্রফল একক হচ্ছে মিটার স্কোয়ার। এটার একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে ইয়াংকে মানাঙ্ক বলি আর গুণাঙ্ক বলি, এটার যে মাত্রা আর পীড়নের যে মাত্রা এক হবে। যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই ক্লাসটা শেষ করতে চাই। আগামী ক্লাসে আমরা ধারাবাহিকতা রক্ষা করে সামনের দিকে আগাবো। তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস আছে এর মধ্যে থেকে আমাদের সীমাবদ্ধতা থাকবে পড়াশোনার মধ্যে। এরপর আমি একটু বাড়তি আলোচনা হয়তো করবো। আজকে আমি প্রথম দিকের ক্লাস একটু হয়তো গুছালো হয় নাই ঠিক মতো। আগামী ক্লাস